গতকালকে যে দুইটা প্রশ্ন পড়ানো হয়েছে এগুলো কি কেউ আমরা বাসায় লিখেছি? কে লিখেছি দেখি, আমি একটু হ্যান্ড রেইজ দেখতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। জলি আক্তার আপনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বাসায় লিখিনি কিন্তু বাসায় পড়েছি, এরকম কে কে আছে দেখি একটু হ্যান্ড রেইজ দেখতে চাচ্ছি। আচ্ছা, কাজী নাজমুল, আয়শা, আপনারা লিখেননি তবে বাসায় পড়েছেন। খাদিজাতা, খাদিজাতা, খাদিজাত আল ওমরা, মুমতাহিনা লিসা, ইসমাত ইশাত, সাদিয়া ইসলাম। হ্যাঁ, আপনারা বাসায় পড়েছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে ক্লাসের সাথে সাথে বাসায় একটু পড়লে তখন ভালো হয়। ঠিক আছে, তাছাড়া দেখা যাবে যে পড়া জমাতে জমাতে তখন অনেক পড়া হয়ে যায়। আর আপনারা শুরু থেকেই আহ, কোনো না কোনো কোর্সের সাথে যুক্ত আছেন, এই জিনিসটা খুবই ভালো। শুরু থেকেই পড়াশোনার মধ্যে থাকলে পরীক্ষার সময় গিয়ে সুবিধা হয়। যাই হোক, এজন্য আমরা ক্লাস করার পাশাপাশি বাসায় অবশ্যই পড়ব। তো কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব। আজকে যে প্রশ্নটা আলোচনা হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সালে এসেছে একই বিষয়। বিভিন্ন সালে বিভিন্ন রকমভাবে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদের মেইন বিষয়টা বুঝে নিতে হবে। 2023 সালে এই প্রশ্নটা এসেছে। আপনাদের এক্সাম 2025, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ হবে। কি বলা হচ্ছে যে হাউ ডাজ ফস্টাস রিফ্লেক্ট রেনেসা ভ্যালুস, রেনেসা ভ্যালুস অ্যান্ড অ্যাসপাইরেশনস। তো এই রেনেসা ভ্যালুস অ্যান্ড অ্যাসপাইরেশনস এই জিনিসটা ডক্টর ফস্টাস নাটকে আমরা কিভাবে দেখতে পাই, বা ফস্টাস চরিত্রের মধ্যে এই রেনেসা ভ্যালুস অ্যান্ড অ্যাসপাইরেশনস এই জিনিসটা কি আমরা দেখতে পাই, কিভাবে দেখতে পাই, এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ আমাদের প্রথমেই বুঝতে হবে যে রেনেসাই, রেনেসাটা বা কি, আর হচ্ছে রেনেসা ভ্যালু এবং এসপাইরেশন এই জিনিসগুলো আসলে কি, এটা বুঝে নিলেই আমাদের প্রশ্নের উত্তর মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো রেনেসা হচ্ছে একটা যুগ। রেনেসা শব্দের বাংলা অর্থ হচ্ছে নবজাগরণ, নবজাগরণ। তো রেনেসা হচ্ছে একটা যুগ, বিশেষ করে ইউরোপে। এই যে 14th সেঞ্চুরি টু 17th সেঞ্চুরি, এই সময়টাকে রেনেসা এজ বা রেনেসা পিরিয়ড বলা হয়, নবজাগরণের যুগ বলা হয়। কেন? কারণ এই সময়ে মানুষের মধ্যে নতুন কিছু শেখার বা জ্ঞান অর্জনের বা নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের আধিক্য দেখা যায়। রেনেসা যুগের আগে যে যুগটা ছিল সেটাকে বলা হয় মেডিভাল পিরিয়ড, মেডিভাল পিরিয়ড বা মধ্যযুগ। ঠিক আছে, মেডিভাল পিরিয়ড, আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটাকে বলা হয় মেডিভাল পিরিয়ড, যেটা ছিল মোটামুটি 5th সেঞ্চুরি থেকে এই 13th সেঞ্চুরি পর্যন্ত, বা 5th থেকে 15th সেঞ্চুরি এরকম। ঠিক আছে, তো এই মধ্যযুগে মানুষের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চাটা কম ছিল। ঠিক আছে, মানুষজন রিলিজিয়াস বেশি ছিল, ধর্মকর্মই তাদের সব কিছু ছিল। ঠিক আছে, কিন্তু যখন রেনেসা পিরিয়ড শুরু হয় সারা ইউরোপ জুড়ে, ইউরোপে নবজাগরণের একটা যুগ শুরু হয়, তখন মানুষের মধ্যে পড়ালেখা করা, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন, এছাড়া বিভিন্ন নতুন নতুন বিজ্ঞানী ওই সময় সামনে আসা শুরু করে, নতুন নতুন সাইন্টিফিক ডিসকভারি। মানুষ তখন আহ, এক নিজের এলাকা ছেড়ে, নিজের এলাকার গণ্ডি ছেড়ে তারা বিশ্ব ভ্রমণের একটা আগ্রহ দেখায়। তারা বিভিন্ন নতুন নতুন জায়গায় ভ্রমণ করে, নতুন নতুন স্থান আবিষ্কার করে। তারা আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা ভাবনা শুরু করে নতুন আঙ্গিকে। তো এই নবজাগরণের যুগটাই হচ্ছে রেনেসা পিরিয়ড, নবজাগরণের যুগ। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে যে ডক্টর ফাস্টাসের মধ্যে
আমরা কি এই রেনেসা যুগের মূল্যবোধ, ভ্যালু মানে মূল্যবোধ, অ্যাসপাইরেশন মানে আকাঙ্ক্ষা, অর্থাৎ ডক্টর ফস্টাসের মধ্যে আমরা কি রেনেসা যুগের মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি? এটাই হচ্ছে প্রশ্ন। তো হ্যাঁ, ডক্টর ফস্টাসের মধ্যে আমরা রেনেসা যুগের মূল্যবোধ, আশা আকাঙ্ক্ষা বা উদ্দীপনা দেখতে পাচ্ছি। কারণ আমরা কিন্তু নাটকের মধ্যে দেখেছি যে ডক্টর ফস্টাস, তার মধ্যে একটা থার্স্ট ফর নলেজ আছে না? সে বিভিন্ন বিষয়ে পণ্ডিত, সে একজন স্কলার, সে হচ্ছে মাস্টার অফ থিওলজি, মাস্টার অফ মেডিসিন, মাস্টার অফ ল, মাস্টার অফ লজিক, তাই না? কিন্তু সে এগুলোতে স্যাটিসফাইড না, সে আরো বেশি জানতে চায়, আরো বেশি শিখতে চায়, সে আরো বেশি পাওয়ার চায়। তো এই যে ডক্টর ফস্টাসের মধ্যে যে স্পৃহা, যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা, যে অ্যাসপাইরেশন, যে আকাঙ্ক্ষা, যে অ্যাসপাইরেশন, এটাই রেনেসা যুগের অ্যাসপাইরেশন। রেনেসা যুগে ডক্টর ফস্টাসের মতো এরকম আরো অনেক মানুষ আমরা দেখতে পাই, যেটা আগে ছিল না। ঠিক আছে? তো এই হচ্ছে এই প্রশ্নের মেইন বিষয়, তাই না? এবং আমরা রেনেসা যুগের এক একটা অ্যাসপাইরেশন বা রেনেসা যুগের এক একটা আকাঙ্ক্ষা বা দিক বা চেতনা, এটা আমরা ধরে ধরে সেটা ডক্টর ফস্টাসের মধ্যে আছে কিনা সেটা আলোচনা করতে হবে। আমরা যেরকম এর আগের প্রশ্নটা পড়েছি কিভাবে, যে ডক্টর ফস্টাস একজন ট্র্যাজিক হিরো, প্রমাণ করো। তো ট্র্যাজিক হিরোর বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আমরা দেখেছি যে ওই জিনিসটা ডক্টর ফস্টাসের মধ্যে আছে কিনা। তো একই রকমভাবে রেনেসা যুগের ভ্যালু এবং অ্যাসপাইরেশন কি, যেরকম লাভ ফর নলেজ এবং লার্নিং, জ্ঞান এবং শেখার জন্য যে আগ্রহ, জ্ঞান এবং শেখার জন্য যে ভালোবাসা, এটা ডক্টর ফস্টাসের মধ্যে আছে কিনা, এই পয়েন্টটা ধরে আমাদের দেখতে হবে। এরপরে কি ফেইথ ইন হিউম্যান পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি, যে মানুষের নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, যে মানুষের নিজের ক্ষমতা এবং নিজের সামর্থ্যের প্রতি একটা আত্মবিশ্বাস, যে আমি পারবো, আমি আকাশে উঠতে পারবো, বা আমি এই সমুদ্র পাড়ি দিতে পারবো, আমি এই জিনিসটা করে দেখাতে পারবো। তো এই যে এই আগ্রহ, উদ্দীপনা, এইটা হচ্ছে রেনেসা ভ্যালু এবং অ্যাসপাইরেশন, রেনেসা যুগের মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ডক্টর ফস্টাসের মধ্যে ছিল, সেটা আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিব এই পয়েন্টের মধ্যে। রেনেসা যুগের ভ্যালু বা অ্যাসপাইরেশন আরও কি দেখতে পাচ্ছি? ডিজায়ার ফর ওয়ার্ল্ডলি সাকসেস অ্যান্ড প্লেজার। মেডিভাল যুগে, মধ্যযুগে, ওই সময় মানুষ বেশি রিলিজিয়াস ছিল। ঠিক আছে? তো মানুষের একমাত্র চিন্তা ভাবনা ছিল যে দুনিয়াতে ঈশ্বরের প্রার্থনা করা, ঈশ্বরের প্রার্থনা করে সঠিক পথে চলে, ভালো পথে চলে, এরপরে যখন আফটার লাইফ আসবে তখন হ্যাভেন পাওয়া, তখন তখন হচ্ছে যেন হ্যাভেনে যাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়, এই চেষ্টাটা করা। ঠিক আছে? যেন আত্মার মুক্তি অর্জন হয়, স্পিরিচুয়াল স্যালভেশন যেন হয়, স্পিরিচুয়াল স্যালভেশন, আধ্যাত্মিক মুক্তি বা আত্মার মুক্তি যেন হয়, এটাই ছিল মেডিভাল পিরিয়ডের মানুষদের অ্যাসপাইরেশন, ওদের বৈশিষ্ট্য। কিন্তু রেনেসা যুগে এসে আমরা কি দেখি? মানুষের মধ্যে এই যে ওয়ার্ল্ডলি সাকসেস অ্যান্ড প্লেজারের প্রতি একটা ঝোঁক তৈরি হয়ে যায়, যে দুনিয়াতে আমাকে একটা কিছু করে দেখাতে হবে, এই পৃথিবীতে আমাকে কি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় চলে যেতে হবে। এটা হচ্ছে এই রেনেসা পিপলদের অ্যাসপাইরেশন, আকাঙ্ক্ষা। ঠিক আছে? তো এই জিনিসটা ডক্টর ফস্টাসের মধ্যে আমরা কিন্তু বেশ ভালোভাবে দেখতে পাই। কারণ সে কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারফুল, সব থেকে ওয়েলদি পারসন হতে চায়, তাই না? এবং সে আরো কি কি চায়, সে আরো অনেক সুখ শান্তি চায়। সে ইন্ডিয়াতে, সে স্পিরিটদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিতে চায় গোল্ডের জন্য। আমরা কিন্তু টেক্সট ডিসকাশনে বিস্তারিতভাবে পড়েছি। সে হচ্ছে হাওয়ার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিতে চায়। সে তার অস্ত্র শস্ত্র, সে তার সৈন্যদেরকে নিয়ে পুরো পৃথিবী দাপিয়ে বেড়াতে চায়, তাই না? সে পাওয়ারফুল স্পিরিটদেরকে বিভিন্ন ওশেনে, সাগর মহাসাগরে পাঠিয়ে দিতে চায়, তন্ন তন্ন করে খুঁজতে, মণিমুক্তার জন্য, হিরে জহরতের জন্য, তাই না? তো এগুলো কিন্তু তার এই জিনিসগুলো থেকে কিন্তু বোঝা যায় যে তার মধ্যে এই যে ডিজায়ার ফর ওয়ার্ল্ডলি সাকসেস, এই পার্থিব জগতের, এই পৃথিবীর তে সফল হওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। ঠিক আছে? এবং তার মধ্যে একটা সুখ শান্তি ভোগ বিলাসের দিকটাও ছিল, যেটা কিন্তু আমরা দেখতে পাই যে
সে যখন অস্থির হয়ে গিয়েছিল ভয়ে, তখন কিন্তু সে ঈশ্বরের কাছে ক্ষমা চায়নি, বরং সে কাকে চেয়েছিল? সে হেলেনকে চেয়েছিল, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিত্ববাদ বা ব্যক্তি স্বতন্ত্রবাদ, মানে ব্যক্তি স্বাধীনতা। ইন্ডিভিজুয়ালিজম মানে কি? মানে হচ্ছে যে নিজেকে প্রাধান্য দেয়া। একজন মানুষ সে তার নিজেকে প্রাধান্য দিচ্ছে, যে আমি আমি আমার বুদ্ধি অনুযায়ী চলবো, আমি তোমার কথা কেন শুনবো? বা আমার জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, মেধা আছে, আমি আমার মেধা খাটিয়ে একটা জিনিস সিদ্ধান্ত নিব যে কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা খারাপ, আমি কোনটা চাই, কোনটা চাই না, এটা আমি নিজে সিদ্ধান্ত নিব। তো এই জিনিসটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিত্ববাদ, ইন্ডিভিজুয়ালিজম। ঠিক আছে, তো ডক্টর ফাস্টাসের মধ্যে এই ইন্ডিভিজুয়ালিজম কিন্তু দেখতে পাই, এবং এই ইন্ডিভিজুয়ালিজম এটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠে এই রেনেসা যুগে, রেনেসা পিরিয়ডে, 15th to 17th সেঞ্চুরিতে বা 14th to 17th সেঞ্চুরিতে। এই সময়টাতে ইন্ডিভিজুয়ালিজম জিনিসটা বেশ প্রকটভাবে দেখা যায়। মানুষ নিজের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে শুরু করে, নিজে যেটা ভালো বোঝে সেটা করার চেষ্টা করে, যেটা কিন্তু আমরা ডক্টর ফাস্টাসের মধ্যে দেখতে পাই। ডক্টর ফাস্টাস কিন্তু সে নিজে সিদ্ধান্ত নেয় সে ম্যাজিক শিখবে। ঠিক আছে, সে ট্রেডিশনাল নলেজে স্যাটিসফাইড না, সে আরও বেশি শিখতে চায়, আরও বেশি পাওয়ারফুল হতে চায়। এই জন্য সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে ম্যাজিক শিখবে। এমনকি যখন গুড অ্যাঞ্জেল এসে তাকে সতর্ক করে, তো তখন কিন্তু সে গুড অ্যাঞ্জেলকেও সে কি করে দেয়? ইগনোর করে দেয়। এমনকি মেফিস্টোফিলিস বলে যে হেল ইজ রিয়েল অ্যান্ড ফুল অফ পেইন, নরক কিন্তু সত্য, আসল এবং যন্ত্রণায় ভরা। তো তুমি এই শয়তানের সাথে চুক্তি করছো। মেফিস্টোফিলিস কিন্তু সতর্ক করে। কিন্তু ইন্ডিভিজুয়ালিজম, ডক্টর ফাস্টাস নিজের, সে তার কাছে মনে হয় যে সে ম্যাজিক শিখলেই পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তি হতে পারবে, সব থেকে পাওয়ারফুল ব্যক্তি হতে পারবে, এই জন্য সে ম্যাজিক শিখে। তো এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ঠিক আছে, তো সুতরাং আমরা আমাদের আগে মুখস্থ করে নিতে হবে, বুঝে নিতে হবে যে রেনেসা যুগের ভ্যালু এবং অ্যাসপাইরেশনগুলো কি কি, বা এটাকে স্পিরিটও বলে। এই যে অরে অরে আমরা খেয়াল করব এখন 2016 সালে যেটা আসছিল, না 2018 বা 20-এ যেটা আসছিল সেটা আগে দেখি। এখানে কি বলা হচ্ছে যে জাস্টিফাই ডক্টর ফাস্টাস অ্যাজ অ্যান ইম্বডিমেন্ট অব দ্য রেনেসা স্পিরিট। এই যে রেনেসা স্পিরিট, এই রেনেসা স্পিরিট, রেনেসা ভ্যালু, রেনেসা অ্যাসপাইরেশন একই জিনিস। ঠিক আছে, রেনেসা স্পিরিট মানে রেনেসা যুগে মানুষের চেতনা, রেনেসা যুগে মানুষের চেতনা কেমন ছিল সেটা, ওই একই জিনিস। ভ্যালু বা অ্যাসপাইরেশন যা, স্পিরিটও তা। তো এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে ডক্টর ফাস্টাস এই রেনেসা যুগের চেতনাকে ধারণ করে। ঠিক আছে, তো বা ডক্টর ফাস্টাসের মধ্যে রেনেসা যুগের চেতনা দেখা যায় সহজভাবে বলতে গেলে। তো আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না? নিচেরটা যেটা সেটাও একই জিনিস, যে হোয়াট আর দ্য রেনেসা এলিমেন্টস ইউ ফাইন্ড ইন ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাস নাটকের মধ্যে, বা এরকমও হতে পারে ডক্টর ফাস্টাস চরিত্রের মধ্যে, এভাবে প্রশ্ন আসতে পারে, বা ডক্টর ফাস্টাস নাটকের মধ্যে, যেটাই আসুক আমরা সেভাবে উত্তর দিব। যে ডক্টর ফাস্টাস নাটকের মধ্যে বা ডক্টর ফাস্টাস চরিত্রের মধ্যে তুমি কোন কোন রেনেসা যুগের এলিমেন্ট খুঁজে পাও। হোয়াট রেনেসা এলিমেন্টস ডু ইউ ফাইন্ড, তুমি কোন কোন রেনেসা এলিমেন্ট খুঁজে পাও। তো রেনেসা যুগের উপাদান কি কি? এই যে এইগুলাই রেনেসা যুগের মানুষের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, মূল্যবোধ, এগুলোই হচ্ছে রেনেসা স্পিরিট, এগুলোই হচ্ছে রেনেসা এলিমেন্ট, একই জিনিস। ঠিক আছে, প্রশ্ন যেভাবেই আসুক আমরা ওইভাবে উত্তর করব। তো তাহলে এই প্রশ্নটা আমাদের কিভাবে পড়তে হবে? আমরা প্রথমেই বুঝে নিতে হবে যে রেনেসা স্পিরিট বা রেনেসা ভ্যালু অ্যাসপাইরেশনস বা রেনেসা এলিমেন্ট এগুলো কি জিনিস, এবং ওইগুলো আমাদের ডক্টর ফাস্টাসের মধ্যে খুঁজে বের করতে হবে। তো তাহলে রেনেসা স্পিরিটগুলো কি কি? এই যে লাভ ফর নলেজ অ্যান্ড লার্নিং, ফেইথ ইন হিউম্যান পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি, যে মানুষ একটা কিছু করতে পারবে, মানুষের সেই ক্ষমতাটা আছে, সবসময় ঈশ্বরের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, এই যে এই বিষয়টা। এছাড়া এই পার্থিব জগতের ভোগবিলাস, সুখ শান্তির প্রতি মানুষের একটা আগ্রহ, ইন্ডিভিজুয়ালিজম, এই যে ব্যক্তিত্ববাদ, যে আমি নিজের জ্ঞানে চলবো, আমার জ্ঞান প্রজ্ঞা ব্যবহার করে আমার জন্য যেটা ভালো হয় আমি সেই সিদ্ধান্ত নিব, এই ইন্ডিভিজুয়ালিজম।
এছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাই রেনেসাঁ স্পিরিটের মধ্যে, সেটা হচ্ছে যে এই রেনেসাঁ স্পিরিট এবং খ্রিস্টান বিলিভ বা ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাই, একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই এই যুগে। এই যুগের মানুষেরা আস্তে আস্তে ধর্ম থেকে সরে গিয়ে দুনিয়ামুখী হচ্ছিল, ঠিক আছে, নতুন নতুন নলেজ, নতুন নতুন জ্ঞান, আবিষ্কার, তথ্য প্রযুক্তি এগুলোর মধ্যে যাচ্ছিল। কিন্তু যতই তাদের মধ্যে রেনেসাঁ স্পিরিট আসুক, তারা কিন্তু ধর্ম নিয়েও চিন্তা করছিল, তাদের মধ্যে কিন্তু ভয়ও ছিল যে এই যে আমি ঈশ্বরকে অবিশ্বাস করে দিচ্ছি, বা অবিশ্বাস না, ঈশ্বরে বিশ্বাস রেখেই আরও নতুন নতুন অনেক কিছু করছি, তো এতে করে কি আমি মানে বেধর্মী হয়ে যাচ্ছি? তো এই যে এই কনফ্লিক্ট, বা এতে করে কি মৃত্যুর পরে এই যে আমি পার্থিব জগতে এত ভোগবিলাসের মধ্যে আছি, নতুন নতুন নলেজ, নতুন নতুন পাওয়ার, প্লেজার এগুলোর মধ্যে আসি, এতে করে কি আমি হেলে চলে যাব, বা পরলোকে কি আমি শাস্তি পাবো? তো এই যে মানুষের মধ্যে এই কোশ্চিনটা ছিল ওই সময়, এটাই হচ্ছে কনফ্লিক্ট, এটাই হচ্ছে দ্বন্দ্ব। যে একদিকে তাদের মধ্যে রেনেসাঁ স্পিরিট ছিল, আরেকদিকে তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাস নিয়ে এই দুটার মধ্যে একটা সংঘর্ষ, একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছিল রেনেসাঁ যুগে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ডক্টর ফস্টাসের মধ্যে আমরা দেখতে পাই। কিভাবে সে সে যতই ম্যাজিক প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিক, আমরা কিন্তু বারবার দেখেছি যে গুড অ্যাঞ্জেল চলে আসে, গুড অ্যাঞ্জেল এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে ফস্টাস তুমি অনুশোচনা করো, ঠিক আছে, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন। এমনকি নাটকের শেষের দিকে একজন ওল্ড ম্যান এসেও একই কথা বলে যে দেন কল ফর মার্সি অ্যান্ড অ্যাভয়েড ডিসপেয়ার, যে তুমি ক্ষমা চাও এবং হতাশা দূরে ঠেলে দাও। তো এই জিনিসগুলো কিন্তু ডক্টর ফস্টাসের মনের মধ্যে যে কনফ্লিক্ট ছিল এগুলোরই প্রকাশ। সুতরাং আমরা কিন্তু এই পয়েন্টটাও দেখতে পাচ্ছি যে ডক্টর ফস্টাসের মধ্যে ছিল। সুতরাং আমরা কিন্তু ডক্টর ফস্টাস চরিত্রের মধ্যে এই রেনেসাঁ যুগের ভ্যালু, অ্যাসপাইরেশন, স্পিরিট, এলিমেন্টস সবই পেয়ে যাচ্ছি, তাই না? তো এইভাবেই এই প্রশ্নের উত্তরটা আমাদের পড়তে হবে, লিখতে হবে। বোঝা গেল, তাই না? আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? নাকি নাকি নেটওয়ার্কের সমস্যা? শোনা যাচ্ছে ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে পড়ব, আমরা তো বুঝে গিয়েছি নাকি? কি মনে হয়, বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, অনেকে জি দেখতে ভাইয়া, পাচ্ছি বুঝে এখনো হ্যান্ড রেইজ করে আছেন, আপনাদের হাত তো এতক্ষণে ব্যথা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা একটু পড়ে দেখি যে কিভাবে আমরা এই উপাদানগুলো ডক্টর ফস্টাসের মধ্যে পাচ্ছি। এটা আমরা দেখে তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। তো তাহলে প্রথমে ইন্ট্রোডাকশানে বলা হচ্ছে যে রেনেসাটা কি সেটা আগে বলা হচ্ছে, যে দ্য রেনেসা ওয়াজ এ পিরিয়ড। এটা ছিল একটা যুগ। কিসের যুগ? এ পিরিয়ড। এবং এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে ডিউরেশনটা দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা ডিউরেশনটা দিয়ে দিবেন। তো রেনেসা ছিল এমন একটা যুগ যেটা কি নাকি 14th সেঞ্চুরি টু 17th সেঞ্চুরি এই সময়টা ছিল। সেখানে কি হয়েছিল? সেই যুগটা কিসের যুগ ছিল? অফ নিউ লার্নিং, নিউ থিঙ্কিং অ্যান্ড স্ট্রং ফেইথ ইন হিউম্যান অ্যাবিলিটি। এটা ছিল নতুন কিছু শেখার একটা যুগ, নতুন চিন্তাভাবনার যুগ। ঠিক আছে, নতুন চিন্তাভাবনা থেকেই কিন্তু নতুন নতুন আবিষ্কার। এবং স্ট্রং ফেইথ ইন হিউম্যান অ্যাবিলিটি, এই যে মানুষের সামর্থ্যের প্রতি একটা শক্ত বিশ্বাস, একটা দৃঢ় বিশ্বাস, এটার একটা যুগ ছিল। এই সময় কি করেছিল? পিপল বিগ্যান টু ভ্যালু নলেজ। এই সময় মানুষ এই জ্ঞানের মূল্য বুঝতে শিখেছিল। ঠিক আছে, বিজ্ঞানের মূল্য বুঝতে শিখেছিল এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডম বুঝতে শিখেছিল, যে আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা চাওয়া পাওয়া আছে। ঠিক আছে, কোনো একটা প্রিস্ট, একটা ফাদার আমাকে যেভাবে বলছে সেভাবেই আমার চলতে হবে না, এর বাহিরেও কিছু থাকতে পারে। আমি ঈশ্বরের সেবা করব, ঠিক আছে, কিন্তু একটা প্রিস্ট যেভাবে বলছে সেভাবে আমার চলতে হবে না, আমার জীবনে সব কিছুই থাকতে পারে। তো এই ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে ছিল। এবং কি ওয়ার্ল্ডলি সাকসেস,
এবং এই যে এই পার্থিব জগতে সফল হওয়ার একটা চিন্তাভাবনা ছিল রেনেসা পিরিয়ডে। তো তাহলে প্রথমেই বলে নেওয়া হচ্ছে যে রেনেসা পিরিয়ডটা কি এবং এই সময় আমরা কি কি বিষয় দেখতে পাই বা এই সময়ের স্পিরিটগুলো, চেতনাগুলো আমরা কিন্তু দেখে নিচ্ছি, তাই না? এরপরে আমরা ডক্টর ফাস্টাস নাটকে চলে যাচ্ছি, যে ডক্টর ফাস্টাস নাটকের ডক্টর ফাস্টাসের মধ্যেও এই জিনিসগুলো আমরা পাই, সেটা এখন দেখাতে হবে। তো ওটাই লেখা হচ্ছে যে ক্রিস্টোফার মার্লো ডক্টর ফাস্টাস নাটক ক্লিয়ারলি রিফ্লেক্টস দিস রেনেসা ভ্যালুস, খুব পরিষ্কারভাবে এই জিনিসগুলো দেখায়, এই রেনেসা ভ্যালুগুলো দেখায়। এবং আরও কি বলা হচ্ছে যে ডক্টর ফাস্টাস ইজ নট এ মেডিভাল মঙ্ক, তিনি কোনো মধ্যযুগীয় কোনো ধার্মিক ব্যক্তি নয়, কোনো সাধক নয়, ঠিক আছে, হু অনলি থিংস অ্যাবাউট গড অ্যান্ড হ্যাভেন। এখানে আমাদের তো প্রমাণ করতে হবে যে ডক্টর ফাস্টাসের মধ্যে আমরা রেনেসা স্পিরিট পাই, তাই বলে নেওয়া হচ্ছে যে এই নাটকে ডক্টর ফাস্টাস কিন্তু কোনো মধ্যযুগীয় কোনো সাধক নয় যে সবসময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকে, কোনো দরবেশ নয় সে, ঠিক আছে, বরং সে কেমন, বরং হি ইজ এ রেনেসা ম্যান, সে একজন রেনেসা যুগের মানুষ, যে কি করে, হু ওয়ান্স নলেজ, পাওয়ার অ্যান্ড গ্লোরি ইন দিস ওয়ার্ল্ড, যে আরও বেশি জ্ঞান চায়, আরও বেশি ক্ষমতা চায়, এবং এই পার্থিব জগতে সে সাকসেস হতে চায়, সে গৌরব চায়, সে গ্লোরি চায়। এবং থ্রু ফাস্টাসের থটস, ফাস্টাসের চিন্তাভাবনা, তার আশা আকাঙ্ক্ষা এবং তার কাজকর্ম, এগুলোর মাধ্যমে মার্লো আমাদেরকে দেখিয়েছেন যে ডক্টর ফাস্টাসের মধ্যে এই রেনেসা স্পিরিট আছে, বা ডক্টর ফাস্টাস এই রেনেসার মূল্যবোধগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো ধারণ করে, ঠিক আছে। এখানে আরেকটা কথাও বলে নেওয়া হচ্ছে, খুব সুন্দর কথা, সেটা হচ্ছে যে হাউএভার দ্য প্লে অলসো শোজ দ্য ডেঞ্জার্স অফ গোয়িং বিয়ন্ড লিমিটস, যে এই নাটকটা আমাদেরকে আরও কি দেখাচ্ছে, যে ডক্টর ফাস্টাসের মধ্যে রেনেসা ভ্যালু আছে, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু যদি কেউ সীমা লঙ্ঘন করে, নিজের লিমিটটা ছাড়িয়ে তার মধ্যে যদি অতিরিক্ত অহংকার, অতিরিক্ত গর্ব চলে আসে, তাহলে কিন্তু তার ধ্বংস অনিবার্য। এই জিনিসটাও কিন্তু এই নাটক আমাদেরকে দেখাচ্ছে, তাই না? তো এই জন্য এই কথাটাও কিন্তু ইন্ট্রোডাকশনের শেষে বলে নেওয়া হচ্ছে। তো এরপরে আমরা এই রেনেসা ভ্যালুগুলো, রেনেসা অ্যাসপাইরেশনগুলো আমরা এক এক করে দেখব এবং দেখব যে ডক্টর ফাস্টাসের মধ্যে সেটা ছিল কিনা, ঠিক আছে। তো রেনেসার যুগের মানুষের চিন্তা চেতনা কেমন ছিল, যে তাদের মধ্যে এই জ্ঞান অর্জনের প্রতি, নতুন নতুন বিষয় শেখার প্রতি, আবিষ্কারের প্রতি একটা আগ্রহ, ভালোবাসা ছিল, ঠিক আছে। সেটাই বলে নেওয়া হচ্ছে যে ওয়ান ইম্পর্টেন্ট রেনেসা ভ্যালু ইজ দ্য ডিপ লাভ ফর নলেজ, যে একটা খুবই গুরুত্বপূর্ণ রেনেসা যুগের ভ্যালুটা কি, যে এই ডিপ লাভ ফর নলেজ, জ্ঞান অর্জনের জন্য মানুষের মধ্যে যে তৃষ্ণা, আগ্রহ, ভালোবাসা। তো ফাস্টাসের মধ্যেও কিন্তু আমরা এটা দেখতে পাই। সেটা কিভাবে, এই যে ফাস্টাস ইজ এ গ্রেট স্কলার, সে একজন মহান পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত, এবং সে অনেক বিষয় অলরেডি জ্ঞান অর্জন করে ফেলেছে। এই যে হি হ্যাজ মাস্টার্ড লজিক, মেডিসিন, ল অ্যান্ড থিওলজি। তো এটাই কিন্তু আমাদেরকে দেখায় যে এই যে ফাস্টাস যে অনেক বিষয় জ্ঞান অর্জন করেছে, এটা কিন্তু রেনেসা ভ্যালু, সেই কথাই এখানে বলা হচ্ছে, যে দিস শোজ দ্য রেনেসা বিলিফ দ্যাট হিউম্যান নলেজ ইজ পাওয়ারফুল। তো এই যে ফাস্টাস অনেক বিষয় জ্ঞান অর্জন করে ফেলেছে, এই জিনিসটাই আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে যে যে রেনেসা যুগে মানুষদের বিশ্বাস এটাই ছিল যে নলেজ ইজ পাওয়ারফুল, জ্ঞানী শক্তি, ঠিক আছে। এবং ফাস্টাসের মধ্যে যে নতুন নতুন জ্ঞান অর্জন এবং শিক্ষার যে আগ্রহ ছিল, সেটাই যে আরও নিচে বলা হচ্ছে, যে ফাস্টাস ইজ নট স্যাটিসফাইড উইথ অর্ডিনারি লার্নিং, সে এই সাধারণ জ্ঞান অর্জনে সে স্যাটিসফাইড ছিল না। হি ওয়ান্টস টু নো এভরিথিং, সে সব কিছু জানতে চায়। হি ওয়ান্টস টু ডিসকভার দ্য সিক্রেটস অব দ্য ইউনিভার্স, সে পৃথিবীর অনেক রহস্য জানতে চায়, যে আকাশে এত গ্রহ, আকাশে এত তারকারাজি দেখা যাচ্ছে, এগুলো আসলে কি, ঠিক আছে, আমরা কোন গ্রহে বাস করছি, এই জিনিসগুলো, ছায়াপথ, ধূমকেতু, সব কিছু সম্পর্কে ডক্টর ফাস্টাস জানতে চায়। সাগর, মহাসাগর, সাগরের তলদেশে কি আছে, এগুলো সব সম্পর্কে ডক্টর ফাস্টাস জানতে চায়, ঠিক আছে। সে এই অর্ডিনারি নলেজে সে স্যাটিসফাইড না, এই যে লজিক, মেডিসিন, ল, থিওলজি, এগুলোতে সে স্যাটিসফাইড না। হি ওয়ান্টস টু ডিসকভার দ্য সিক্রেটস অব দ্য ইউনিভার্স, সে এই পুরো মহাবিশ্বের রহস্য জানতে চায়। এজন্য সে কি করে, সো হি ডিসাইডস টু লার্ন ম্যাজিক, এই জন্য সে জাদুবিদ্যা শেখার সিদ্ধান্ত নেয়।
He wants the spirits to bring him whatever he wants and answer all his questions. সে চায় যে স্পিরিটরা, সে জাদুর মাধ্যমে যে স্পিরিটগুলো হাজির করবে, এগুলো যেন সে যা চায় তাই তার জন্য নিয়ে আসে, সে যা জানতে চায় তাই যেন তাকে জানায়। তো এই যে সে যা জানতে চায় তাই যেন তাকে জানায়, এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে তার মধ্যে কতটা লাভ ফর নলেজ অ্যান্ড লার্নিং ছিল, তাই না? সে এই মহাবিশ্বের সব কিছু জানতে চায়, এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে তার মধ্যে কতটা লাভ ফর নলেজ অ্যান্ড লার্নিং ছিল। সুতরাং ডক্টর ফাস্টাসের মধ্যে কিন্তু আমরা এই রেনেসা অ্যাসপাইরেশনটা পাচ্ছি। ডক্টর ফাস্টাসে যে এই কথা বলে, সে যখন ভাবে যে ম্যাজিক ব্যবহার করে আমি কি কি করব, তখন কিন্তু সে এই কথাটা বলে যে শ্যাল আই মেক স্পিরিটস ফেচ মি হোয়াট আই প্লিজ, আমি এই আত্মাদেরকে পাঠাবো, আমার মন যা চায় তাই আমি নিয়ে আসাবো। ঠিক আছে, রিজলভ মি অল মাই অ্যাম্বিগুইটিস, যে বিষয়গুলো আমি জানি না, যে বিষয়গুলো আমার কাছে অস্পষ্ট, আমার কাছে যে বিষয়গুলো সম্পর্কে অ্যাম্বিগুইটিস আছে, সব আমি সমাধান করে নিব, সব আমি রিজলভ করে নিব। অর্থাৎ আমি যা জানি না সবই আমি জেনে নিব এই স্পিরিটদের মাধ্যমে। তো দিস থার্স্ট ফর নলেজ ইজ এ ক্লিয়ার রেনেসা কোয়ালিটি। তো এই যে ফাস্টাসের মধ্যে যে আমরা নলেজের জন্য যে একটা তৃষ্ণা দেখতে পাচ্ছি, এটা কিন্তু রেনেসা কোয়ালিটি, তাই না? তো একই রকমভাবে আমরা সবই কিন্তু এখন পেয়ে যাব। আমরা আরেকটা একটু পরে দেখি যে ফেইথ ইন হিউম্যান পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি, যে মানুষের নিজের দক্ষতার প্রতি, নিজের প্রতি একটা বিশ্বাস, নিজের ক্ষমতার প্রতি একটা বিশ্বাস। তো এই জিনিসটা রেনেসা যুগে ছিল। ফাস্টাসের মধ্যেও আমরা এটা পাই। ফাস্টাস স্ট্রংলি বিলিভস দ্যাট ম্যান ক্যান কন্ট্রোল নেচার অ্যান্ড ডেস্টিনি। ফাস্টাস সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানুষ অনেক কিছু করতে পারবে, মানুষ প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, মানুষ আকাশে ডানা মেলে উঠতে পারবে, মানুষ সমুদ্রের তলদেশে চলে যেতে পারবে, মানুষ সমুদ্র পাড়ি দিয়ে অন্য মহাদেশে চলে যেতে পারবে। এগুলো এগুলো ফাস্টাসের বিশ্বাস ছিল। ঠিক আছে, এই জন্য সে কি বলছে যে সে কি করেছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে এগুলো করে নিতে চাচ্ছিল। হি ওয়ান্টস দ্য স্পিরিটস টু ব্রিং হিম গোল্ড, পার্লস অ্যান্ড নলেজ ফ্রম অল কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড। সে চাচ্ছিল যে স্পিরিটরা তার জন্য কি স্বর্ণলঙ্কার নিয়ে আসবে, মণিমুক্তা নিয়ে আসবে, নতুন নতুন জ্ঞান নিয়ে আসবে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। হি ওয়ান্টস টু বিল্ড ওয়ালস অ্যারাউন্ড কান্ট্রিজ। সে তার দেশের চারিদিক দিয়ে সে শক্ত ওয়াল তৈরি করতে চাচ্ছিল, অ্যান্ড রুল লাইক অ্যান ইম্পেরর। তো এই যে সে এত কিছু করতে চাচ্ছে, এর মাধ্যমে কি প্রমাণ হচ্ছে যে তার মধ্যে এই ফেইথ ইন হিউম্যান পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি আছে। সে অনেক কিছু করতে চাচ্ছে, তার মানে সে এই নিজের ক্ষমতার প্রতি বিশ্বাসী। সে শুধু বসে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে না, ঠিক আছে, তার মধ্যে বিশ্বাস আসে যে মানুষ এটা করতে পারবে নিজের ক্ষমতা বলে, নিজের পরিশ্রমের মাধ্যমে। দিস ড্রিমস শো রেনেসা অপটিমিজম অ্যাবাউট হিউম্যান অ্যাবিলিটি। ঠিক আছে, তো এই যে ডক্টর ফাস্টাসের এই স্বপ্নগুলো যে ম্যাজিক শিখে সে কী কী করবে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি তার মধ্যে এই কিন্তু হিউম্যান অ্যাবিলিটি সম্পর্কে একটা অপটিমিজম ছিল, আশাবাদ ছিল। ফাস্টাস বিলিভস দ্যাট উইথ নলেজ অ্যান্ড ম্যাজিক হি ক্যান বিকাম ইকুয়াল টু গড। এমনকি তার মধ্যে এরকম বিশ্বাস ছিল যে সে তার জ্ঞান এবং তার জাদুর মাধ্যমে সে ঈশ্বরের সমকক্ষ হয়ে যেতে পারবে। ঠিক আছে, এবং সে এই কথাটাও বলে যে এ সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড। অর্থাৎ তার মধ্যে একটা আশা ছিল যে সে ঈশ্বরের মতো এরকম পাওয়ারফুল, এরকম শক্তিশালী হয়ে যেতে পারবে। তো এটা কিন্তু এই ফেইথ ইন হিউম্যান পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি। ঠিক আছে, হাউএভার ফাস্টাস গোস টু ফার অ্যান্ড হিজ কনফিডেন্স টার্নস ইনটু প্রাইড। কিন্তু আমরা এখানে এটাও ক্লিয়ার করে দিচ্ছি যে কিন্তু ফাস্টাসের এই যে ফেইথ ইন হিউম্যান পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি, এটা কিন্তু মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। সে নিজেকে ঈশ্বরের মতো পাওয়ারফুল করতে চাচ্ছিল। ঠিক আছে, সে সীমার বাহিরে চলে গিয়েছিল এবং তার মধ্যে একটা গর্ব চলে এসেছিল। এটাই কিন্তু তার ট্র্যাজিক ফ্ল, এই কারণেই কিন্তু তার ডাউনফল হয়ে যায়। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, রেনেসা যুগে কি ছিল, মানুষের মধ্যে ওয়ার্ল্ডলি সাকসেস অ্যান্ড প্লেজারের প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল, যেটা আমরা ডক্টর ফাস্টাসের মধ্যে দেখতে পাচ্ছি। ডক্টর ফাস্টাস দুনিয়াতে সে এই পার্থিব জগতে কি চায়, সম্পদ চায়, সম্মান চায়, ক্ষমতা চায়, আনন্দ উদ্দীপনা চায়। ঠিক আছে, এই কারণেই তো সে তার আত্মা 24 বছরের জন্য বিক্রি করে দিল শয়তানের কাছে, এক্সচেঞ্জ করে নিল। হি সেলস হিজ সোল ফর 24 ইয়ার্স অফ এনজয়মেন্ট। ঠিক আছে, তো এই যে সে তার আত্মাকে 24 বছরের জন্য চুক্তি করে নিল,
তো এখান থেকেই কিন্তু তার এই যে ডিজায়ার ফর ওয়ার্ল্ডলি সাকসেস অ্যান্ড প্লেজার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং এই সময়টুকুতে সে কী করে, এই 24 বছরে, ডিউরিং দিস টাইম হি এনজয়স রয়্যাল কোর্টস, প্লে ট্রিক্স, এন্টারটেইনস কিংস অ্যান্ড ইভেন ডিজায়ার্স ফিজিক্যাল বিউটি লাইক হেলেন অফ ট্রয়। তো এই সময় সে কী কী করে, ওই যে ওই জিনিসগুলো, হি এনজয়স রয়্যাল কোর্টস, সে বিভিন্ন রাজ দরবারে যায়, বিভিন্ন তামাশা করে, বিভিন্ন খেলা দেখায়, বিভিন্ন রাজাদেরকে খুশি করে, এবং এমনকি সে ফিজিক্যাল বিউটিও চায়, সে সৌন্দর্য উপভোগ করে, যেরকম সে হেলেন অফ ট্রয়কে চায়। এবং সে কি বলে, সিং হেলেন, হেলেনকে দেখে সে কি বলে, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো এই লাইনই কিন্তু দেখায় হিজ ডিজায়ার ফর আর্ডলি প্লেজার, এই লাইনটাই কিন্তু দেখায় যে এই এই পার্থিব জগতের ভোগবিলাসের প্রতি তার কেমন আশা আকাঙ্ক্ষা ছিল, যেটা রেনেসা যুগের বৈশিষ্ট্য, রেনেসা যুগের মানুষদের মধ্যে দেখা যায়। ইন্ডিভিজুয়ালিজম, যেটা বলছিলাম, যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া, নিজের জ্ঞান প্রজ্ঞাকে প্রাধান্য দেয়া, নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলা। তো এই ইন্ডিভিজুয়ালিজমটা ডক্টর ফাস্টাসের মধ্যে দেখতে পাই। ফাস্টাস অ্যাক্টস অ্যাকর্ডিং টু হিজ ওন উইল, ডক্টর ফাস্টাস তার নিজের ইচ্ছা মতো চলে। হি মেক্স হিজ ওন চয়েসেস অ্যান্ড ফলোস হিজ ওন ডিজায়ার্স, সে তার নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী চলে। নো ওয়ান ফোর্সেস হিম টু প্র্যাকটিস ম্যাজিক, কেউ কিন্তু তাকে বলেনি যে তুমি ম্যাজিক প্র্যাকটিস করো, সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে ম্যাজিক প্র্যাকটিস করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এমনকি যখন গুড অ্যাঞ্জেল তাকে ওয়ার্ন করে, তখনও কিন্তু ফাস্টাস সে তার যে পথটা পছন্দ সে সেই পথেই থাকে, তাই না? তো দিস ফ্রিডম অফ চয়েস শোস রেনেসা ইন্ডিভিজুয়ালিজম। তো এই সিদ্ধান্ত নিতে যে স্বাধীনতা অনুভব করা, যে ব্যক্তি স্বাধীনতা, এটাই কিন্তু এই রেনেসা ইন্ডিভিজুয়ালিজম, যেটা ডক্টর ফাস্টাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। However, Marlowe also shows that freedom without limit can lead to destruction. কিন্তু ক্রিস্টোফার মার্লো নাট্যকার আমাদেরকে এটাও দেখিয়েছেন যে যে ফ্রিডম উইথাউট লিমিট, যে অতিরিক্ত স্বাধীনতা আবার ভোগ করতে গেলে তখন কিন্তু আবার বিপদ ঘটতে পারে, তাই না? এটাও কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া কনফ্লিক্টের যে বিষয়টা, যে ওই সময় মানুষের মধ্যে নতুন নতুন চিন্তা চেতনা, নতুন নতুন জ্ঞান, ভোগবিলাস, এই চিন্তাগুলো থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ ছিলই, তাদের মনের মধ্যে ধর্মীয় বিশ্বাসের সাথে এই রেনেসা স্পিরিটের একটা সংঘর্ষ, যেটা ডক্টর ফাস্টাসের মধ্যে আমরা দেখতে পাই। এবং ফাস্টাস এই রেনেসা স্পিরিটকে কি করে, রিপ্রেজেন্ট করে। তার ভেতরে আমরা রেনেসা স্পিরিট দেখতে পাই, কিন্তু তার ভেতরে তার মনের ভেতরে একটা দ্বন্দ্ব কিন্তু ছিল। যদিও হি রিজেক্টস ট্রেডিশনাল রিলিজিয়ন অ্যান্ড টার্নস টু ম্যাজিক, সে কি করে, সে হচ্ছে প্রচলিত ধর্ম বাদ দিয়ে, ঈশ্বরের পথ বাদ দিয়ে সে ম্যাজিক শিখে। ইয়েট হি ইজ অফেন ট্রাভেলড বাই গিল্ড অ্যান্ড ফেয়ার অফ হেল, যদিও সে ঈশ্বরের প্রচলিত ধর্ম, ঈশ্বরের পথ থেকে সে বেরিয়ে এসেছিল, কিন্তু মাঝে মাঝেই কিন্তু তার ভেতরে এই অশান্তি, সে কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছিল ভেতরে ভেতরে, তার ভেতরে এই যে একটা পাপবোধ এবং একটা ভয় কাজ করছিল, ঠিক আছে? তো এই কনফ্লিক্টটা হচ্ছে রেনেসা যুগে ছিল, যেটা ডক্টর ফাস্টাসের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। যেরকম বারবার এই যে গুড অ্যাঞ্জেল এবং ওল্ড ম্যান এসে ডক্টর ফাস্টাসকে বলছিল যে রিপেন্ট ইয়েট গড উইল পিটি দি, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই ডক্টর ফাস্টাসের ভেতরের কনফ্লিক্ট। তো দিস কনফ্লিক্ট শোস হাউ রেনেসা মেন ওয়ার কট বিটুইন নিউ আইডিয়াস অ্যান্ড ওল্ড বিলিভস, যে এই যে ডক্টর ফাস্টাসের মধ্যে যে এই কনফ্লিক্টটা আমাদেরকে কি দেখাচ্ছে, যে ওই রেনেসা যুগের মানুষেরা কিভাবে দুইটা জিনিসের মধ্যে আটকে গিয়েছিল, যে তাদের নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন জ্ঞান চেতনা এইটা, এবং তাদের যে পুরনো ধর্মীয় বিশ্বাস, এই দুইটার মধ্যে তারা কিভাবে ফেঁসে গিয়েছিল, আটকে গিয়েছিল, দ্বন্দ্বে পড়ে গিয়েছিল, সংঘর্ষে পড়ে গিয়েছিল। এটা কিন্তু আমরা ডক্টর ফাস্টাসের ভেতরের এই দ্বন্দ্ব থেকে দেখতে পাচ্ছি, যে ডক্টর ফাস্টাস কি ধর্মের পথ ছেড়ে দিলেও তার মধ্যে মাঝে মাঝেই এই গিল্ট এবং ফেয়ার অফ হেল এইটা জাগ্রত হচ্ছিল, এখান থেকে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো এই কারণগুলোর কারণেই কিন্তু ডক্টর ফাস্টাসের মধ্যে আমরা
রেনেসা ভ্যালু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা বাসায় এটা পড়ে নিব, আমি পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষ করে। এরপরে আমরা আরও একটা কোশ্চেন দেখব, যেটাও 2023 সালে আসছিল, আপনাদের এক্সাম 2025-এর জন্য এটাও ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফাংশন অব দ্য কমিক সিনস অব ডক্টর ফস্টাস? হোয়াট ইজ দ্য ফাংশন অব দ্য কমিক সিনস, অর্থাৎ এই যে এই কমিক সিনগুলো সম্পর্কে এই প্রশ্নটা, যে ডক্টর ফাস্টাস নাটকে আমরা যে কমিক সিনগুলো দেখতে পাই এগুলোর কার্যকারিতা কি, এগুলো ক্রিস্টোফার মার্লো কেন এই কমিক সিনগুলো এনেছেন, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। অথবা ডিসকাস দ্য রোল অ্যান্ড ইম্প্যাক্ট অব দ্য কমিক সিনস ইন ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাস নাটকের এই যে কমিক সিনগুলো আছে, কমিক সিন মানে হচ্ছে হাসির দৃশ্য, যেগুলো হাস্যরসাত্মক দৃশ্য, মজার যেগুলো দৃশ্য, এগুলো হচ্ছে কমিক সিন। তো এগুলোর ভূমিকা এবং প্রভাব কি ছিল ডক্টর ফাস্টাস নাটকে, সেটাই আলোচনা করতে বলছে। তো এই যে একটা সিরিয়াস, ডক্টর ফাস্টাস কিন্তু একটা ট্র্যাজিক প্লে, একটা মর্মান্তিক নাটক। এখানে ডক্টর ফাস্টাসের ট্র্যাজেডি আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে শয়তান হাজির হচ্ছে, ডেভিল হাজির হয়ে যাচ্ছে। ডক্টর ফাস্টাস ঈশ্বরের পথ ছেড়ে, ভালো পথ ছেড়ে একটা সাংঘাতিক ম্যাজিকের পথে চলে যাচ্ছে। সে তার আত্মাকে বিক্রি করে দিচ্ছে 24 বছরের জন্য, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। তো এগুলো দেখে দর্শকরা বেশ ভীত হয়ে যায়, টেরিফাইড হয়ে যায়। তো এই দৃশ্যগুলোর মধ্যে, এই ট্র্যাজেডির মধ্যে আবার কমিক সিন কেন আনলেন ক্রিস্টোফার মার্লো? এমনি এমনি আনলেন না, এমনি এমনি আনলেন না। তো এই কমিক সিনগুলো নিয়ে আসার কিছু উদ্দেশ্য, কিছু কার্যকারিতা আছে, সেগুলোই আলোচনা করতে বলছে। তো কি কি কার্যকারিতা? আচ্ছা, একটু হোল্ড করবেন, আমার একটা জরুরি কল আসছে। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তাই না? হুম, একটু জানাবেন। জি, ধন্যবাদ ধন্যবাদ, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো তাহলে যেটা বলছিলাম, যে ক্রিস্টোফার মার্লো এরকম একটা সিরিয়াস ট্র্যাজেডির মধ্যে তিনি কেন কিছু হাসির দৃশ্য নিয়ে আসলেন। হাসির দৃশ্য কি কি, যেরকম এই যে ডক্টর ফস্টাস সে একটা পোপের চার্চে গিয়ে, রোমান ক্যাথলিক চার্চ, পোপের চার্চে গিয়ে সে ওখানে অদৃশ্য হয়ে হাসি তামাশা করছে, সে অদৃশ্য হয়ে টেবিল থেকে খাবার টানাটানি করছে, পোপকে চর মারছে, থাপ্পড় মারছে। এগুলো হচ্ছে কমিক সিন। আবার কমিক সিন কি, এই রবিন এবং রাফে নামে দুইটা চরিত্র, যেটা আমরা কিন্তু গত ক্লাসগুলোতে দেখেছি, যে রবিন এবং রাফে তারা ডক্টর ফস্টাসের একটা ম্যাজিক বুক চুরি করে তারাও ম্যাজিক করার চেষ্টা করে। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু শাস্তির মুখোমুখি হয়। মেফিস্টোফেলিস এসে রেগে গিয়ে তাদেরকে কিন্তু শাস্তি দেয়। এরপরে আমরা হর্স কোর্সারের একটা সিন দেখতে পাই, একজন ঘোড়া বিক্রেতা যে ডক্টর ফস্টাসের কাছ থেকে ঘোড়া কেনার চেষ্টা করে, কিন্তু ডক্টর ফস্টাস কিন্তু তার সাথে তামাশা করে, তাই না? তো এই কমিক সিনগুলোর অনেক কাজ আছে, বহুমুখী কাজ আছে। তো কি কি কাজ, এগুলোই আলোচনা করতে হবে, যে এই কমিক সিনগুলোর মাধ্যমে আসলে ক্রিস্টোফার মার্লো কেন এই কমিক সিনগুলো নাটকের মধ্যে নিয়ে এসেছেন। ঠিক আছে, তো তার একটা কাজ হচ্ছে যে কমিক রিলিফ। কমিক রিলিফ মানে একটা হাঁপ ছেড়ে বাঁচা। ঠিক আছে, ডক্টর ফস্টাস এরকম ট্র্যাজেডি, এরকম একটা সিরিয়াস নাটক, যে দর্শকরা এই নাটকটা দেখতে দেখতে একটা দুঃখের মধ্যে চলে যায়, একটা ট্র্যাজিক মুডে চলে যায়। তো যখন মাঝে মাঝে হঠাৎ করে একটা দুটো হাসির দৃশ্য আসে, তো তখন দর্শকরা একটু নিঃশ্বাস নিতে পারে, তারা একটু হালকা হতে পারে, একটু স্বাভাবিক হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসের মধ্যে এই কথাটা বলেছিলাম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে ভূতের সিনেমার একটা উদাহরণ দিয়েছিলাম, যে ভূতের সিনেমা দেখে আমরা যারা ভয় পাই, অনেক সিরিয়াস কোনো ভূতের সিনেমা, বাংলাদেশের আবার জিন টাইপের ভূতের সিনেমা না, অনেক সিরিয়াস সিরিয়াস ভূতের সিনেমা যেগুলো আছে,
তো এগুলো দেখে আমরা অনেক ভয়ের মধ্যে থাকি, তো মনে হয় যেন নিঃশ্বাস নেওয়া যায় না। ঠিক আছে, তো তখন যদি কোনো কমিক সিন থাকে তো তখন সেটা আমাদেরকে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেয়। তো এটাই হচ্ছে কমিক রিলিফ। তো ডক্টর ফস্টাস নাটকেও এই কমিক সিনগুলো কমিক রিলিফ তৈরি করে। এছাড়া একটা কন্ট্রাস্ট তৈরি করে। কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে কি, যে দুইটা ভিন্ন ধর্মী জিনিস পাশাপাশি দেখানোর মাধ্যমে মানে তীব্রতা বোঝানো যায়। দুইটা ভিন্ন ধর্মী জিনিস পাশাপাশি দেখানোর মাধ্যমে মানে কোনো একটা জিনিসের তীব্রতাটা ভালোভাবে বোঝানো যায়। সেটা কিরকম, যে এই যে একটু হালকা দৃশ্য, হাসির দৃশ্য, ঠিক এইটার পরেই দেখা যাচ্ছে যে ডক্টর ফাস্টাসের কোনো একটা সিরিয়াস মোমেন্ট, যে সে একটা বড় ভুল করে বসেছে, বা সে ভেতরে ভেতরে তার মধ্যে অনেক কনফ্লিক্ট, অনেক দ্বন্দ্ব হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, যে আমি ঈশ্বরের পথে ফেরত আসবো নাকি শয়তানের পথে অনুসরণ করব। আবার মেফিস্টোফিলিস লুসিফার এসে বলছে যে খবরদার, তুই যদি ঈশ্বরের কাছে মাপ চাস তাহলে কিন্তু তোকে আমরা টুকরো টুকরো করে ফেলবো। তো এই যে কমিক সিনের পরই এরকম একটা সাংঘাতিক দৃশ্য, তো এই কমিক সিনটা এই সাংঘাতিক দৃশ্যকে আরও সাংঘাতিক করে তোলে, আরও ট্র্যাজিক করে তোলে। তো এটাই হচ্ছে কন্ট্রাস্ট। অর্থাৎ একটা হাসির দৃশ্যের পরে যখন খুবই একটা স্যাড দৃশ্য আসে, তখন ওই স্যাড দৃশ্যটা আরও বেশি স্যাড হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য কিন্তু অনেক সময় কমিক সিন ব্যবহার করা হয়। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে আমরা ট্র্যাজিক দৃশ্যই যদি দেখি, ভয়ের দৃশ্যই যদি দেখতে থাকি, তাহলে কিন্তু একসময় গিয়ে ঠিকমতো ভয়টা তীব্র হয় না। কিন্তু যখন কোনো হাসির দৃশ্য দেখানো হবে, ঠিক তারপরেই আবার একটা ভয়ঙ্কর দৃশ্য দেখানো হবে, তখন সেই ভয়ঙ্কর দৃশ্যটা আরও তীব্র হয়ে যায়। তো এই কমিক সিনগুলোর কাজ, এটা একটা কাজ, যে এই কন্ট্রাস্ট তৈরি করা। সেটা আমরা এই যে নিচে গিয়ে পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো। এরপরে আমরা কমিক সিনের আরও কিছু কাজ দেখতে পাই, যে এখানে লোয়ার ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা হয় কমিক সিনে, মানে কম গুরুত্বপূর্ণ চরিত্র, এবং এই কম গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে বোঝানো হয় যে আসলে ডক্টর ফস্টাসের লেভেলটা কতটা কমে গেছে। ডক্টর ফস্টাস তো একটা রেসপেক্টেড পারসন, সে একটা স্কলার, পণ্ডিত, অনেক বিষয়ে তার জ্ঞান, কিন্তু সে এই ম্যাজিক অনুসরণ করার মাধ্যমে সে কতটা নিচু পর্যায়ে চলে গেছে। সে এই সামান্য ঘোড়ার আস্তাবলের কর্মচারী রবিন এবং রাফের পর্যায়ে চলে গেছে, তাই না? রবিন এবং রাফেও ম্যাজিক করছে, ডক্টর ফাস্টাসের তো সেটা করার কথা না। তো এই কমিক সিনের মাধ্যমে এটাও বোঝানো হচ্ছে যে ডক্টর ফাস্টাসের লেভেলটা এই লোয়ার ক্যারেক্টারদের মতো হয়ে গিয়েছে। এছাড়া হিউম্যান ফলি, ফলি মানে ফুলিশনেস, মানুষের বোকামি, যে মানুষ ঈশ্বরের পথ ছেড়ে দিয়ে, ভালো পথ ছেড়ে দিয়ে, জ্ঞানের পথ, সমাজের জন্য ভালো কোনো কিছু করা বাদ দিয়ে কি হাসি তামাশার মধ্যে পড়ে আছে, মানুষ কত বোকা। তো এই মানুষের এই বোকামিটা তুলে ধরার জন্য কমিক সিনগুলো ব্যবহার করা হয়েছে। যেরকম রবিন এবং রাফে তারা কি করে, তারা ম্যাজিক করতে গিয়ে তারা ম্যাফিস্টোফিলিসকে হাজির করে ফেলে। ঠিক আছে, এমনকি তারা ম্যাফিস্টোফিলিসকে এই কথাটাও বলে, ডক্টর ফাস্টাস যে কথাটা বলেছিল, যে রবিন এবং রাফে ওই কথাটাই বলে, আই চার্জ ডি টু রিটার্ন অ্যান্ড চেঞ্জ দাই শেপ। সে রবিন এবং রাফে মেফিস্টোফিলিসকে বলে যে আমি তোমাকে বলছি যে তুমি যাও, ফেরত যাও এবং তোমার আকৃতি পরিবর্তন করে নিয়ে আসো। তো এই কথাটা বলা মাত্রই কিন্তু মেফিস্টোফিলিস খেপে গিয়ে রবিনকে একটা এপে পরিণত করে দেয় এবং রাফেকে সম্ভবত একটা ডগে পরিণত করে দেয়, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা এই ফুলিশনেস, হিউম্যান ফুলিশনেসটাও দেখতে পাচ্ছি, যে একটা রেসপেক্টেড স্কলারের কি করা উচিত ছিল কিন্তু সে কি করছে, সে কতটা নিচু পর্যায়ে চলে গিয়েছে। এরপরে মকারি অফ পাওয়ার অ্যান্ড অথরিটি। কমিক সিন, বিশেষ করে এই যে পোপের চার্চে গিয়ে যে কমিক সিনটা হয়, এটার মাধ্যমে মূলত এই এই পোপ বা প্রিস্টদের সমালোচনা করা হয়। ঠিক আছে, ওখানে ডক্টর ফাস্টাস যদিও সে খুব ভালো কাজ করছে না, ডক্টর ফাস্টাস সে অদৃশ্য হয়ে বিভিন্ন হাসি তামাশা করছে, জ্বালাতন করছে, পোপকে চড় মারছে, কিন্তু এটার মাধ্যমে মূলত ফাস্টাস, এটার মাধ্যমে মূলত ক্রিস্টোফার মার্লো তিনি এই পোপকে সমালোচনা করছেন বা রিলিজিয়াস ফিগারদেরকে সমালোচনা করছেন, যে রিলিজিয়াস ফিগার তারা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছে, তাই না? তারা নিজেরাই
ডেভিলের মুখোমুখি হতে পারছে না, তো তাহলে মানুষ তাদের উপর ভরসা করবে কিভাবে? তো এই কমিক সিনগুলো ব্যবহার করে ক্রিস্টোফার মার্লো এই এই যে এই পাওয়ার এবং অথরিটিটার সমালোচনা করেন, তামাশা করেন, যে ক্ষমতা এবং কর্তৃত্ব তারা নিজেরাই অপদস্থ। এছাড়া ওই যে ওই বিষয়টা, যে ফস্টাসের মরাল ডিক্লাইন এখানে দেখানো হচ্ছে। ফস্টাসের মরাল ডিক্লাইন, যে ফস্টাসের নীতি নৈতিকতা এখন কোন পর্যায়ে চলে গেছে, সে কত নিচু পর্যায়ে চলে গিয়েছে। সে একজন রেসপেক্টেড স্কলার, মাস্টার অফ লজিক, মেডিসিন, থিওলজি, ল, সমাজের জন্য কিন্তু তার অনেক কিছু করার কথা ছিল, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য তার জ্ঞান ও মেধা দিয়ে তার সমাজের উপকার করার কথা ছিল। কিন্তু সে কি করে বেড়াচ্ছে? সে এই যে এই হর্স কোর্সারের সাথে একটা চিপ ট্রিক্স দেখাচ্ছে। সে রোমান এম্পায়ারের দরবারে গিয়ে আলেকজান্ডার দ্য গ্রেটকে হাজির করছে। ডিউক অফ ভ্যান হল্ট তার কোর্টে গিয়ে সে আঙ্গুর ফল নিয়ে আসছে। এই সামান্য সামান্য এই যে হি চিটস হর্স কোর্সার্স অ্যান্ড অ্যামিউজেস নোবেলস, সে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদেরকে, রাজাদেরকে এন্টারটেইন করছে, ঠিক আছে। কিন্তু তার কি করার কথা ছিল? তার তো সমাজের জন্য, দেশের জন্য অনেক ভালো কিছু করার কথা ছিল, তার যত জ্ঞান। কিন্তু সে সামান্য এরকম ট্রিক্স করে সে তার সময়গুলো কাটিয়ে দিল। তো এই যে এই সামান্য ট্রিক্স দেখানোর জন্য কিন্তু অনেক কমিক সিন এখানে নিয়ে আসা হয়েছে। যেরকম এই যে হর্স কোর্সারের যে সিনটা, ঘোড়া বিক্রেতার যে সিনটা, তো এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ফস্টাসের তো অনেক কিছু করার কথা ছিল, কিন্তু ফস্টাস এগুলো করছে না। সে সামান্য ট্রিক্সে ব্যস্ত আছে, ম্যাজিক দেখিয়ে বেড়াচ্ছে, ম্যাজিশিয়ান, স্ট্রিট ম্যাজিশিয়ান হয়ে গিয়েছে ফস্টাস, এত বড় একজন স্কলার। তো এই জন্যই কিন্তু দুঃখ করে নাটকের একদম শেষে গিয়ে কোরাস ডক্টর ফস্টাসের মোরাল ডিক্লাইন সম্পর্কেই বলে। কি বলে? যে এই যে এই কথাটা বলে যে কাট ইজ দ্য ব্রাঞ্চ দ্যাট মাইট হ্যাভ গ্রোন ফুল স্ট্রেট, যে গাছের সেই শাখাটা কাটা পড়ে গেল, যেটা কি অনেক মজবুতভাবে বেড়ে উঠতে পারতো, সেটা কাটা পড়ে গেল। ডক্টর ফস্টাস এত বড় স্কলার, তার অনেক কিছু করার কথা ছিল, কিন্তু সে কি, তার একটা অধঃপতন হয়ে গেল। সে ম্যাজিকের পথে গিয়ে সে সামান্য ট্রিক্স করে বেড়ালো, এবং এই সে কি কি ট্রিক্স করে বেড়াচ্ছে এটা কিন্তু এই কমিক সিনের মাধ্যমে দেখানো হচ্ছে। এরপরে এই যে কমেডি ডিপেন্ডিং ট্র্যাজেডি, যে হাসির পরেই কোনো ট্র্যাজিক সিন আসলে সেই ট্র্যাজিক সিনটা আরও বেশি মর্মান্তিক হয়ে ওঠে, ওই পয়েন্টটা এখানে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তো এটাও আমরা দেখব। তো তাহলে এই হচ্ছে কমিক সিন। তাহলে কমিক সিনের ব্যবহার কি? মূলত দর্শকদেরকে কমিক রিলিফ দিচ্ছে। এছাড়াও কমিক সিন ব্যবহারের মাধ্যমে ট্র্যাজেডি তাকে আরও জোরদারভাবে দেখানো হচ্ছে, তীব্রতা বেড়ে যাচ্ছে। দেখানো হচ্ছে যে ডক্টর ফস্টাসের কতটা অধঃপতন ঘটে গেছে, তাই না? সে রবিন এবং রাফের পর্যায়ে চলে গিয়েছে। ডক্টর ফস্টাসের সমাজের জন্য অনেক কিছু করার কথা ছিল, কিন্তু তার একটা মোরাল ডিক্লাইন ঘটে গিয়েছে। এছাড়াও কমিক সিন ব্যবহারের মাধ্যমে এই অথরিটিদেরকে মক করা হচ্ছে, বিভিন্ন রিলিজিয়াস অথরিটি এবং রিলিজিয়াস পাওয়ার, এদেরকে মক করা হচ্ছে, যে এদের ডেভিলরা তো এসে এদেরকেই নাস্তানাবুদ করছে, তাহলে এই ফাদার, এই পোপরা, এরা মানুষদেরকে কিভাবে বাঁচাবে, কিভাবে মানুষদের উপকারে আসবে, কাজে আসবে, এই মকারিটা করা হচ্ছে এই কমিক সিন ব্যবহার করে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বিষয়। ক্লাসের সময় বেশ অনেকটাই চলে গিয়েছে, এই প্রশ্নটা এতটা বিস্তারিতভাবে আলোচনা করব না। তো কমিক রিলিফ কিভাবে দিচ্ছে আমরা একটু পরে দেখি। যে কমিক সিনস প্রোভাইড রিলিফ ফ্রম দ্য হ্যাভি ট্র্যাজিক মুড অফ দ্য প্লে। যে কমিক সিনগুলো আমাদেরকে কি দেয়? আমাদেরকে নিস্তার দেয়, আমাদেরকে সুযোগ করে দেয়, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দেয় হ্যাভি ট্র্যাজিক মুড অফ দ্য প্লে। নাটকের যে তীব্র
এবং যে মর্মান্তিক মুড, যে আবহাওয়া, ইনভায়রনমেন্ট নাটকের, এটা থেকে আমাদেরকে একটু হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ করে দেয় কমিক সিনগুলো। সেটাই বলা হচ্ছে যে ফস্টাসেস লাইফ ইজ ফুল অফ ফেয়ার, ডাউট অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রাগল। ফস্টাসের জীবন কি ভয়ভীতিতে ভরা, সংশয়ে ভরা, যে সে সিদ্ধান্ত নিতে পারছে না আমি কোন পথে যাব। কন্টিনিউয়াস ট্র্যাজিক টেনশন ক্যান টায়ার দ্য অডিয়েন্স। এবং এই ক্রমাগত ফস্টাসের যে ক্রমাগত ট্র্যাজিক টেনশন, মর্মান্তিক, সে জাদুবিদ্যার পথে চলে যাচ্ছে, ডেভিল হাজির হচ্ছে, সে শয়তানের সাথে চুক্তি করছে, এই কন্টিনিউয়াস এই ট্র্যাজিক টেনশনগুলা কি করে দর্শকদেরকে ক্লান্ত করে দিতে পারে। কমিক সিনস রিডিউস দিস প্রেশার অ্যান্ড রিফ্রেশ দ্য মাইন্ড। কমিক সিনগুলো এই প্রেশারটাকে হালকা করে দেয় এবং মনকে একটু প্রফুল্ল করে, দর্শকরা একটু হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ পায়। ফর এক্সাম্পল, দ্য হর্সকোর্সার এপিসোড অ্যাপেয়ার্স আফটার ফস্টাসেস প্যাক্ট। ফস্টাস যে এই যে লুসিফারের সাথে যে চুক্তি করে, প্যাক্ট মানে চুক্তি, কন্ট্রাক্ট, লুসিফারের সাথে যে লিখিত চুক্তি করে, ঠিক এইটার পরেই হর্সকোর্সারের এপিসোডটা আসে, ঘোড়া বিক্রেতার সিন। তো এত মারাত্মক একটা চুক্তির পরে এই যে ঘোড়া বিক্রেতা $40 দিয়ে ঘোড়া কিনতে আসলো, যেটা আমরা টেক্সট ডিসকাশন ক্লাসে দেখেছি, ঘোড়া কিনতে আসলো, তো ডক্টর ফস্টাস তার সাথে যে তামাশা করলো, তো এই হাসির দৃশ্যটা এই দর্শকদের মুডটাকে হালকা করে, মাইন্ডটাকে রিফ্রেশ করে, সেটাই বলা হচ্ছে। এরপরে ডক্টর ফস্টাসের থটস অফ ড্যামনেশন, যে আমি ধ্বংস হয়ে যাব, আমার তো আখিরাতের আশা শেষ, আমার হ্যাভেনের আশা শেষ, এই মেফিস্টোফিলিসের কারণে আমার হ্যাভেনের সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল, ঠিক আছে, আমি তো এখন হেলে চলে যাব, এরকম চিন্তা ভাবনা, এটা হচ্ছে থটস অফ ড্যামনেশন। ডক্টর ফস্টাসের মধ্যে এই ধ্বংস হওয়ার চিন্তাভাবনা আসার পরেই আমরা আবার একটা কমিক সিন দেখতে পাই, যে ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসের সাথে এই যে পোপস বাঙ্কেটে চলে যায়। পোপস বাঙ্কেট, বাঙ্কেট মানে ভোজ সভা, ঠিক আছে, ভোজ সভা, পোপের চার্চে গিয়ে তার যে ভোজ সভা, সেখানে গিয়ে হাসি তামাশা করে। তো এই থটস অফ ড্যামনেশন এরকম একটা সিরিয়াস বিষয়ের পরে এই পোপস বাঙ্কেটের যে কমিক সিন, এটাও হচ্ছে দর্শকদেরকে কি করে রিফ্রেশ করে, সেই কথা এখানে বলা হচ্ছে। দিস সিনস ক্রিয়েট লাফার বাট অলসো ডিপেন্ড ট্র্যাজেডি। এই সিনগুলো আমাদের হাসি জাগায়, কিন্তু এগুলো কি করে, এগুলো আবার ট্র্যাজেডিটাকেও তীব্র করে। কমেডি অ্যান্ড ট্র্যাজেডি স্ট্যান্ড সাইড বাই সাইড। দ্য কন্ট্রাস্ট মেক্স ফস্টাসেস ফাইনাল সাফারিং মোর পেইনফুল অ্যান্ড মিনিংফুল। তো এই যে সাইড বাই সাইড হাসির দৃশ্য, আবার একটা বেদনাদায়ক দৃশ্য, এই দৃশ্যটা এই ফস্টাসের যে যন্ত্রণা, এটাকে আরও তীব্র করে, এটা সাইড বাই সাইড থাকার কারণে। তো এই হচ্ছে বিষয়। তো এটা আমরা পড়ে নিব, আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা বাসায় এটা পড়ে নেবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে। আমরা একটা শর্ট কোশ্চেন দেখি। এগুলো আপনারা বাসায় পড়লে খুব সহজে বুঝে যেতে পারবেন, কারণ বিস্তারিতভাবে আমরা টেক্সট ডিসকাশন ক্লাসে এগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। যেখানে কি বলা হচ্ছে যে গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল, এগুলো আমাদেরকে কি বোঝায়। ডক্টর ফস্টাস নাটকের যে গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল, প্রতীকী অর্থে এটা আসলে আমাদেরকে কি বোঝায়, বা হোয়াট ইজ দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অফ গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল। ডক্টর ফস্টাস নাটকে যে গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেল আসে, এটা কি এমনি এমনি আসে, নাকি এটার কোনো নাটকীয় গুরুত্ব আছে, এটার কি কোনো গুরুত্ব আছে, তাৎপর্য আছে? অবশ্যই আছে। যেরকম কি গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে ফস্টাসের ভেতরের ইনার কনফ্লিক্টটা কিন্তু আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ডক্টর ফস্টাসের ইনার কনফ্লিক্ট, যে ডক্টর ফস্টাসের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, এই জিনিসটা ক্রিস্টোফার মার্লো আমাদেরকে তুলে ধরছেন গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেলের মধ্যে। যে ডক্টর ফস্টাস তো ভালো পথ ছেড়ে সে ম্যাজিকের পথ বেছে নিল, সে মেফিস্টোফেলিসকে হাজির করলো, শয়তানের সাথে চুক্তি করছে, কিন্তু এর মাঝে মাঝে অনেকবার করে কিন্তু গুড অ্যাঞ্জেল আসছে, এসে বলছে ও ফস্টাস, সুইট ফস্টাস, থিঙ্ক অফ হ্যাভেন অ্যান্ড হ্যাভেনলি থিংস, যে হায় ভালো ফস্টাস, মিষ্টি ফস্টাস, তুমি কি করো, তুমি হ্যাভেন সম্পর্কে ভাবো, স্বর্গ সম্পর্কে ভাবো, এবং স্বর্গের যে সুখ শান্তি সম্পর্কে ভাবো। ইভিল অ্যাঞ্জেল আবার বলছে নো ফাস্টাস, থিঙ্ক অফ অনার অ্যান্ড ওয়েলথ, না ফাস্টাস, তুমি এই পার্থিব জগতের সম্মান এবং সম্পদের কথা ভাবো। তো এই যে গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেল রিপিটেডলি আসছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ডক্টর ফাস্টাসের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট কাজ করছে। ক্লাস শেষ হয়ে যাবে, আচ্ছা ক্লাস আর মিনিট 5 চলবে, আপনারা শেষের 5 মিনিট রেকর্ডেড দেখে নেবেন,
আমি রেকর্ড আপলোড করে দিলে রেকর্ডে দেখে নেবেন। আজকে আর লিঙ্ক দিব না, ক্লাসটা শেষ করে দিব। ওকে, ঠিক আছে, আমি আর মিনিট 5 ক্লাসটা রেকর্ড করব, আপনারা বাকি অংশটুকু রেকর্ডে দেখে নেবেন। তো এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এরপরে ক্রিয়েটিং টেনশন, গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা হচ্ছে, একটা টেনশন তৈরি করা হচ্ছে। দর্শকরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, দর্শকরা কিন্তু বলছে যে এই ফস্টাস তুমি গুড অ্যাঞ্জেলের কথা শোনো, ফস্টাস তুমি এই সাংঘাতিক পথে যেও না। দর্শকদের মধ্যে কিন্তু এই টেনশন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দর্শকরাও কিন্তু ফস্টাস হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা দর্শক তখন কিন্তু নিজেই ফস্টাস হয়ে যাচ্ছে যে ফস্টাস তুমি ইভিল অ্যাঞ্জেলকে তুমি প্রত্যাখ্যান করে দাও, ইগনোর করে দাও, তুমি গুড অ্যাঞ্জেলের কথা শোনো। তো এই টেনশনটা তৈরি করা হচ্ছে কিন্তু গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে, তাই না? ফস্টাস যখনই সিদ্ধান্ত নিচ্ছে যে আমি কি এখন রিপেন্ট করব, রিপেন্ট করলে কি ঈশ্বর আমাকে ক্ষমা করবে, তো তখন ইভিল অ্যাঞ্জেল বলছে যে টু লেট, না অনেক দেরি হয়ে গিয়েছে। দর্শকরা তখন টেনশনে পড়ে গিয়েছে, তখন দর্শকরা বলছে যে এই ইভিল অ্যাঞ্জেল বদমাস, না এখনও দেরি হয়ে যায়নি, এখনও দেরি হয়ে যায়নি, ফস্টাস তুমি কি করো, তুমি রিপেন্ট করো, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন। গুড অ্যাঞ্জেল ওই কথাটাই বলছে যে নেভার টু লেট ইফ ফস্টাস ক্যান রিপেন্ট, না দেরি হয়ে যায়নি, যদি ফস্টাস ক্ষমা চায় এখনও ক্ষমা পাবে। তো ওই জিনিসটাই কিন্তু আমরা বুঝতে পারছি যে দর্শকদের মধ্যে টেনশন তৈরি করা হচ্ছে। ঠিক আছে, দিস কিপস দ্য অডিয়েন্স অন দ্য এজ অফ দেয়ার সিট। খুব চমৎকার একটা সেন্টেন্স, যে এই গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল দর্শকদের মধ্যে যে টেনশন দিচ্ছে, এই কারণে দর্শকরা কি অন দ্য এজ অফ দেয়ার সিট, তারা সিটে বসে, অন দ্য এজ অফ দেয়ার সিট মানে তারা খুব উত্তেজনা নিয়ে দেখছে নাটকটা। তারা ভাবছে ফার্স্টাস কোনটা চুজ করে, ইভিল অ্যাঞ্জেলকে চুজ করবে না গুড অ্যাঞ্জেলকে চুজ করবে। মোরাল লেসন দেয়া হচ্ছে এই গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে, আমরা নৈতিক শিক্ষা পাচ্ছি। আমরা বুঝতেই পাচ্ছি যে গুড অ্যাঞ্জেল ভালো পরামর্শ দিচ্ছে, কোনটা রাইট কোনটা রং, এই মোরাল লেসনটা আমরা পাচ্ছি। ইভিল অ্যাঞ্জেল খারাপ পরামর্শ দিচ্ছে, গুড অ্যাঞ্জেল কি ঈশ্বরের পথের কথা বলছে, ধর্মীয় পথের কথা বলছে। ইভিল অ্যাঞ্জেল লোভ লালসা প্রলোভনের কথা বলছে। ফ্রি উইল, এই গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে ডক্টর ফাস্টাসের ফ্রি উইল আছে। ফ্রি উইল মানে সে কিন্তু ভাগ্যের দ্বারা সে সীমাবদ্ধ নয়, সে কিন্তু চুজ করতে পারে ফ্রিলি। ঠিক আছে, সে গুড অ্যাঞ্জেলকে চুজ করবে না ইভিল অ্যাঞ্জেলকে চুজ করবে, এই স্বাধীনতা কিন্তু ডক্টর ফাস্টাসের আছে। সুতরাং আমরা এখানে ফ্রি উইলটাও দেখতে পাচ্ছি। আরেকটা কোশ্চেন আমরা দেখি। আচ্ছা, এটা 7 ডেডলি সিনস, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য 7 ডেডলি সিনস। যে এই 7 ডেডলি সিন, নাটকের মধ্যে আমরা যে 7 ডেডলি সিন দেখতে পাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য 7 ডেডলি সিনস, যে এই যে ডক্টর ফাস্টাস নাটকে আমরা 7 ডেডলি সিনস, যে 7টা ভয়ঙ্কর মর্মান্তিক পাপ আমরা দেখতে পাই। তো এটা ডক্টর ফাস্টাস নাটকে এটার গুরুত্ব কী বা এটার তাৎপর্য কী, কেন এই 7 ডেডলি সিনস আমাদেরকে দেখানো হচ্ছে। তো এটাও আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্র্যাকশন, যে ডক্টর ফাস্টাসকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে, তাকে ভুলিয়ে দেয়া হচ্ছে। ঠিক আছে, ডক্টর ফাস্টাস যখনই কি করে, ডক্টর ফাস্টাস যখন অলমোস্ট সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে রিপেন্ট করবে, ক্ষমা চাইবে ঈশ্বরের কাছে, তখনই কিন্তু লুসিফার চলে আসে, বিলজেবাব চলে আসে, মেফিস্টোফিলিস চলে আসে। এসে তারা কি করে, তারা ডক্টর ফাস্টাসকে নিষেধ করে, এবং তারপরেই কিন্তু তারা এই 7 ডেডলি সিনস এটার একটা প্যারেড শো দেখায় ডক্টর ফাস্টাসকে। কেন? যেন ডক্টর ফাস্টাস ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার কথা ভুলে যায়, ডিস্ট্র্যাক্ট করে ফেলে। তো এবং এই 7 ডেডলি সিনের এই প্যারেড শোটা দেখে ডক্টর ফাস্টাস এত খুশি হয় যে সে কি বলে, ও দিস ফিডস মাই সোল, ও যে এটা আমাকে শান্তি দিচ্ছে বা এটা আমার আত্মাকে তৃপ্ত করছে। ঠিক আছে, দিস শোজ দ্যাট ফাস্টাস ইজ ইন্টারেস্টেড ইন প্লেজার অ্যান্ড ফান। এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি, আরও কি বুঝতে পারছি 7 ডেডলি সিনের মাধ্যমে, যে ডক্টর ফাস্টাস কিন্তু এই জিনিসগুলোতেই আগ্রহী। সে এই ভোগবিলাস চায়, মজা চায়, এবং এবং সে তার আত্মাকে উদ্ধার করতে, সে তার আত্মার মুক্তি চায় না।
লুসিফার শোজ দ্য সিনস টু মেক ফাস্টাস ফরগেট অ্যাবাউট গড। লুসিফার এই পাপগুলোকে দেখায়, পাপের প্যারেডগুলো দেখায় যেন ডক্টর ফাস্টাস ঈশ্বরকে ভুলে যায়। সিম্বলস অফ ফাস্টাসের সিন, তো এই 7 ডেডলি সিনগুলো কিন্তু ডক্টর ফাস্টাসের সিনেরই প্রতীক। ঠিক আছে, এই সিনগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে ডক্টর ফাস্টাসও কিন্তু এই পাপগুলো করছে। ঠিক আছে, যেরকম ডক্টর ফাস্টাস হচ্ছে গ্রিডি ফর মোর পাওয়ার, নলেজ এবং ওয়েলথ। ঠিক আছে, ফাস্টাস ইজ অলসো লাস্টফুল অ্যান্ড ডিজায়ার্স ওমেন। সে কিন্তু তার মধ্যে কিন্তু আমরা লালসাও দেখতে পাই। ঠিক আছে, এবং সে কি করে, সে মেফিস্টোফিলিসকে কিন্তু বলে যে তুমি আমার জন্য হেলেনকে নিয়ে আসো, এবং ওই যে ওই কোটেশনটা কিন্তু আমরা আবারও দেখতে পাই, তাই না? এছাড়াও এই 7 ডেডলি সিন এটা কি, এটা হচ্ছে ওয়ার্নিং টু দ্য অডিয়েন্স। আমরা জানি মোরালিটি প্লেতে অডিয়েন্সদের জন্য ওয়ার্নিং থাকে, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। তো এই 7 ডেডলি সিনগুলোর মাধ্যমেও আমাদেরকে ওয়ার্ন করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে যে এগুলো হচ্ছে মারাত্মক পাপ, এবং এই পাপগুলো করলে আমাদের পরিণতি কিন্তু ডক্টর ফাস্টাসের মতোই হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আপনারা বাসায় স্টাডি করবেন, আমি পিডিএফ দিয়ে দিব সবাইকে। আর যথারীতি আমাদের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলবে। ডক্টর ফাস্টাসের এক্সাম কয়েকদিন পরে হবে, কবে হবে সেটা জানিয়ে দিব। আপনারা বাসায় পড়াশোনা চালিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার।